স্টুডেন্টরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা হ্যামেট ইকুয়েশন পড়তেছিলাম। হ্যামেট ইকুয়েশনের মধ্যে আমরা গতদিন শিখেছি রিঅ্যাকশন কনস্ট্যান্ট। ওটা নিয়ে ডিটেইলস আমরা বলেছি। আজকে আমরা শিখব আমরা কিভাবে হ্যামেট ইকুয়েশন থেকে ছোটকে এবং বড়কে, অর্থাৎ রেট কনস্ট্যান্ট এবং হলো তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক ক্যালকুলেশন করব, সেটা আমরা আজকে কথা বলবো। এবং এরপর আমরা চলে যাব কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশনস, অর্থাৎ আমাদের স্ট্রেট লাইন না পেয়ে যদি আপওয়ার্ড ডেভিয়েশন ঘটে তখন কি ঘটবে, এই যে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ, স্লাইডে আছে, আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। ওকে, সো আজকে আমরা দুইটা জিনিস মেইনলি কভার করব। একটা হলো যে ক্যালকুলেশন অফ স্মল কে এন্ড ক্যাপিটাল কে 13.4.1, এটা নিয়ে কথা বলবো। আর একটা হলো কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন। কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন হলে আমরা যে সিগমা ভ্যালু পাবো ওখান থেকে কি নিয়ে এতদিন যে আমরা কথা বললাম সিগমা ভ্যালু অথবা রো, এগুলো যে কথা বলছি আমরা সিগমা এবং রো, রিঅ্যাকশন কনস্ট্যান্ট এবং সাবস্টিটিউয়েন্ট কনস্ট্যান্ট, এগুলা থেকে আসলে আমরা বিক্রিয়াতে কি মেসেজ পাবো, কিভাবে আমরা এটা ইউটিলাইজ করবো, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, তো আসো আমরা যাই, কথা বলা শুরু করি। আমরা প্রথমে আমি একটু আসতে চাচ্ছি তোমাদের কাছে, সেটা হলো আমরা কিভাবে স্মল কে এবং ক্যাপিটাল কে ক্যালকুলেশন করবো। ওকে, তো হ্যামেট ইকুয়েশন তোমরা জানো, আমরা গতদিন শুরু করেছি হ্যামেট লগ কে মেটা নাইট্রো। ধরো এই যে রিঅ্যাকশনটার জন্য একটা রিঅ্যাকশন, এটার জন্য হ্যামেট ইকুয়েশন আমরা লিখতে পারি লগ কে মেটা NO2 বাই KH। তাহলে আমরা যদি এরকম ইকুয়েশন পাই ইকুয়াল সিগমা এম NO2, মানে সিগমা এম NO2 তো তোমরা সবাই বুঝতে পারছো, এটা হলো মেটা নাইট্রো NO2। ওকে, তাহলে এটা যদি আমরা পাই, এই যে ইকুয়েশনটা যদি এরকম পাই 6 এর মতো ইকুয়েশনটা যদি আমরা পাই, এই যে ধরো ইকুয়েশনটা হলো আমাদের এটা, এই যে এটা আমি রেড মার্ক করে দিলাম, একটা বক্সের মধ্যে অ্যানোটেট করে দিয়েছি। log k m NO2 বাই KH ইকুয়ালস রো সিগমা m NO2। ঠিক আছে, যদি এরকম আসে আমাদের ইকুয়েশনটা, তাহলে আমি ভিউটা একটু বড় করতে চাচ্ছি। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা যদি এরকম হয়, হ্যাঁ এবার বড় হয়েছে আমাদের, আসলে আমি এটা চাচ্ছিলাম। এই যে স্ক্রিনও ক্লিয়ার দেখতে পাবো তোমরা, সেই জায়গাটা যেতে চাই, সেই জায়গাটা আমি যেতে চাই। আসো, ওকে, তাহলে আমরা যদি মার্ক করে দিই, ধরো এই যে এই কোশ্চেনটা তাকো, তোমরা সবাই ফলো করো, এই কোশ্চেনটা ফলো করো সবাই। এটা হলো আমাদের হ্যামেট ইকুয়েশন, আমরা আজকে এখান থেকে শুরু করব। ওকে, log k m NO2 বাই KH ইকুয়ালস রো সিগমা m NO2, এটা হলো আমাদের হ্যামেট ইকুয়েশন। ঠিক আছে, এই ইকুয়েশন থেকে আমাদের টার্গেট কি, আমরা স্মল কে এবং ক্যাপিটাল কে বের করতে চাচ্ছি। ওকে, তাহলে যদি আমাদের প্যারামিথক্সিবেনজোয়েটকে নিয়ে আমরা রিঅ্যাকশনটা শুরু করি, প্যারামিথক্সিবেনজোয়েট এরকম নিয়ে শুরু করি, এবং আমাদের যদি সাবস্টিটিউয়েন্ট হয় নাইট্রো গ্রুপ এবং সেটা যদি মেটা অবস্থানে থাকে, তাহলে আমরা জানি, আমরা একটু উপরে যাই তাহলে তোমাদের সুবিধা হবে। আসো, এই যে প্যারানাইট্রোবেনজোয়েট যদি শুরু করি, ইথাইল মেটানাইট্রোবেনজোয়েট, আমরা যদি এটা নিয়ে কথা বলি, একটু তাকাই আমরা। আসো, এই রিঅ্যাকশনটা নিয়ে আমরা শুরু করতে চাই, তাহলে কি হবে আমি একটু সেটা বলছি। এই
The base catalyzed hydrolysis of তোমরা একটু খেয়াল করো base catalyzed hydrolysis of ethyl metanitrobenzoate is 63.5 times fast as the hydrolysis of the corresponding unsubstituted ester under parallel conditions. ওকে, আমরা আগের লেকচারগুলোতে তোমরা দেখতে পাবা, সেটা আমরা বলেছি কোন বিক্রিয়ার জন্য। আমরা যদি এইটুকু তাকাই, খেয়াল করো, base catalyzed hydrolysis of ethyl metanitrobenzoate, ethyl metanitrobenzoate, আমরা আবার বলছি এস্টারটা হবে কি আমাদের ethyl metanitrobenzoate, ঠিক আছে। আর যদি আমরা আরেকটা বেনজয়েড কল্পনা করি যেখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নাই, মেটা অবস্থানে কোনো নাইট্রো নাই, শুধুমাত্র হাইড্রোজেন আছে, ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আমরা কি শিখেছিলাম, আমরা শিখেছিলাম যে মেটানাইট্রোবেনজয়েট ইথাইল যদি আমরা নিই, এস্টারটা যদি নেই, সেটার জন্য রিঅ্যাকশন রেটটা অর্থাৎ বিক্রিয়ার হার দ্রবকের মান 63.5 টাইমস বেশি হয়, ঠিক আছে, আনসাবস্টিটিউটেড তুলনায়। আগে আমরা দেখেছিলাম, তাই না, ওই যে সিগমা যখন আমরা আলোচনা করি, সাবস্টিটিউয়েন্ট কনস্ট্যান্ট যখন কথা বলি, তখন বলেছিলাম যে আমাদের মেটা অবস্থানে যদি একটা নাইট্রো গ্রুপ থাকে তাহলে রিঅ্যাকশন রেট অর্থাৎ এস্টারের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বেস ক্যাটালাইজড হাইড্রোলাইসিস রিঅ্যাকশনের জন্য রিঅ্যাকশন রেট 63.5 টাইমস বেশি হয়। আমি আবার বলছি, যদি আমরা বেস ক্যাটালাইজড হাইড্রোলাইসিস অফ ইথাইল মেটানাইট্রোবেনজয়েট থেকে বিবেচনা করি, কার সাথে কম্পেয়ার করব, যেখানে মেটা অবস্থানে কোনো নাইট্রোমূলক নাই, সেরকম এস্টারের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখতে পাই কি আমরা প্রতিস্থাপক সহ যে এস্টারটা আছে তার জন্য বেস ক্যাটালাইসিসটা 63.5 টাইমস ফাস্টার ঘটে, দ্রুত ঘটে বিক্রিয়াটা। ওকে, এখন যদি আমরা হ্যামিট ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করি, আসো আমরা যদি হ্যামিট ইকুয়েশন অ্যাপ্লাই করি, এই হলো আমাদের হ্যামিট ইকুয়েশন, এই যে এই লাইনটুকু তাকাও, এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন করব, দেখো আমরা কি পাচ্ছি। এটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে আমি লিখতে পারি লগ, এটা যেহেতু নাইট্রো অবস্থানে থাকার ফলে রিঅ্যাকশন রেটটা 63.5 টাইমস বেশি হয়, তাহলে এটার কম্পারেটিভ স্টাডিতে আমরা নিচেরটাকে যদি 1 ধরি, তাহলে KMNO2 এটার জন্য আমি লিখতে পারি 63.5। ওকে, কারণ প্রতিস্থাপক বিহীন বিক্রিয়ার হারটাকে যদি আমরা একক ধরি, তাহলে প্রতিস্থাপক সহ যে এস্টারটা, সেটার জন্য রিঅ্যাকশন রেট 63.5 টাইমস বেশি হয়ে যায়। সো আমরা লিখবো 63.5 ইকুয়ালস রো ইনটু এই যে মেটানাইট্রোঅ্যামো2 এর ভ্যালুটা দেওয়া আছে কি, এই যে দেখো এই জায়গাটা তাকাও, এই যে এই লাইনে দেওয়া আছে, আমরা আগেও দেখেছি টেবিল থেকে যে মেটানাইট্রোঅ্যামো2 এটার জন্য হলো এই সিগমা ভ্যালুটা, রিঅ্যাকশন সাবস্টিটিউয়েন্ট কনস্ট্যান্টের মান হলো 0.71, আমরা এটা বসিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো তো আমাদের টোটাল 4টা রাশি ছিল, KMNO2 এটা 63.5, KH কে আমরা 1 ধরলাম, আর সিগমা MNO2 এটার মান হলো 0.71। সো আমাদের আননোন কি থাকছে, শুধুমাত্র সিগমা, এই যে সিগমাটা, এটা হলো আমাদের আননোন, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম সিগমা সমান সমান কত, 0.254 আমরা পেয়ে গেছি। এই ইকুয়েশন থেকে একদম সিম্পলি ক্যালকুলেশন করা যায়। ওকে, এখন আসো আমরা যদি মিথুক্সির জন্য বের করতে চাই, মিথুক্সির জন্য আর সিগমাটা কি করে বের করা যায়, আমরা গতদিন শিখেছি দুইভাবে ক্যালকুলেশন করতে পারি, একটা হলো গ্রাফ থেকে আর একটা হলো ডাটা থেকে। এই যে এখন আমরা যে ক্যালকুলেশন করলাম এটা হলো ডাটা থেকে, ঠিক আছে। ওকে, এখন আসো আমরা যদি মিথক্সি গ্রুপের জন্য আমরা যদি যে কে ভ্যালু বের করতে চাই, হ্যাঁ, মিথক্সি গ্রুপ যদি নিয়ে আমরা, তাহলে রিঅ্যাকশন রেটটা কত ফাস্ট হবে। দেখো আগের ডাটা ইউজ করে সিগমা ভ্যালু, রো ভ্যালুটা ইউজ করে এখন আমরা হলো স্মল কে প্যারা মিথক্সি গ্রুপের জন্য এই যে উপরে ভ্যালুটা বের করবো। তাহলে আমরা দেখো কি লিখবো, একইভাবে আগের ইকুয়েশনে log KMEO by KH equals 2.54, একটু আগে যেটা পেয়েছি রো ভ্যালু সেটা বসিয়ে দিলাম। আর সিগমার ভ্যালুটা আমরা জানি, এই যে এখানে দেওয়া আছে, দেখো এই যে সিগমা ভ্যালুটা এখানে দেওয়া আছে, এটা এই যে এটা আমরা এখন বসিয়ে দিব -0.27, সিগমা PMEO এটা হলো -0.27, এটা বসিয়ে দিলাম। সো আমরা ভ্যালুটা পেয়ে গেলাম কি, এই যে রেশিওটা কত, KPMEO মিথক্সি গ্রুপ বাই KH ইকুয়াল 0.21। তাহলে আমরা শিখতে পেলাম কি, জেনে গেলাম যে আমরা যদি KPMEO বের করতে চাই তাহলে বলতে পারি এই অনুপাতটার মান হলো 0.21। তার মানে কি মিথক্সি গ্রুপ যদি থাকে, ওই আগের যে এস্টার বিবেচনা করলাম সে জায়গায় যদি নাইট্রো না থেকে মিথক্সি গ্রুপ থাকে, তাহলে বিক্রিয়ার হার এত গুণ স্লো হয়ে যাবে, ঠিক আছে, বিক্রিয়াটা স্লো হয়ে যাবে। এই যে আমরা শিখে গেলাম, ঠিক আছে। এভাবে আমরা কে ভ্যালু, স্মল কে ভ্যালু ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে, এটা তোমরা শিখে গেলাম। তাহলে স্মল কে ক্যালকুলেশন আমরা শিখে গেলাম। এখন আসো আমরা একটু যাই, সেটা হলো আমাদের যে মেইন টার্গেট, সেটা কি, মেইন টার্গেট হলো আমাদের এই যে কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন, এটা তাকাও সবাই, এই কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন নিয়ে এখন আমি কথা বলবো।
এই কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন বলতে আমরা কি বুঝি সেটা একটু কথা বলবো। ওকে, আচ্ছা, এই কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন বলতে আমরা বুঝি আসলে কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন বলতে আমরা বুঝি এই যে বিভিন্ন গ্রুপ আছে, দেখো তোমরা এই যে আমরা যদি লগ কে এক্স বাই সিগমা এক্স এরকম প্লট আঁকাই, আগে আমরা এটা নিয়ে কথা বলেছি। এই প্লট আঁকালে আমরা হলো এই গ্রাফের এই যে স্ট্রেট লাইন একটা প্লট পাই, আমরা বলেছিলাম ওয়াই ইকুয়াল টু এমএক্স টাইপের একটা গ্রাফ প্লট পাই। ওকে, এই প্লটে যে বিভিন্ন প্রতিস্থাপক আছে, দেখো খেয়াল করো, একদম ডানে আছে কি প্যারা নাইট্রো, প্যারা সিএফ3, প্যারা মেটাক্লোরো, তারপরে এখানে আছে এমসিএফ মেটা সিএফ3, মেটাক্লোরো, প্যারাক্লোরো, হাইড্রোজেন, এমএমই মানে মেটা মিথাইল গ্রুপ, প্যারামিথাইল গ্রুপ, প্যারামিথক্সি, এসব গ্রুপ আছে। ঠিক আছে, এসবের জন্য হলো আমাদের এই পিটারসেক্স এর বইতে বিভিন্ন ডাটা পেয়েছে ওরা, সেই ডাটা পেয়ে একটা গ্রাফ করে এরকম পেয়েছে। তাহলে এখন দেখো এই গ্রাফটা হলো স্ট্রেট লাইন ফলো না করে যে এমসিএল মেটাক্লোরো এইটুক পর্যন্ত আমরা বলতে পারি স্ট্রেট লাইনের উপরে আছে। হ্যাঁ, যদি এই সামান্য উপরে মেটাক্লোরোটা, এই যে আমি যদি একটু অ্যানোটেট করে দেই, অ্যানোটেট আছে আমাদের এইটা হলো আমাদের এইটুক পর্যন্ত হলো আমাদের স্ট্রেট লাইনে আছে, আমরা বলতে পারি এই গ্রুপটা সহ এই গ্রুপটা পর্যন্ত। ওকে, এই গ্রুপের পরে যদি প্যারাক্লোরো, হাইড্রোজেন, মেটামিথাইল, প্যারামিথাইল, প্যারামিথক্সি এই গ্রুপগুলো দেখা যাচ্ছে স্ট্রেট লাইনে নাই। স্ট্রেট লাইনে না থেকে হলো উপরের দিকে চলে গেছে, একটু বাঁকা হয়ে গেছে, উপরের দিকে বাঁকা হয়ে চলে গেছে, এই জন্য আমরা এটাকে বলি কনকেভ আপওয়ার্ড। উপরের দিকে বাঁকা হয়ে চলে গেছে, স্ট্রেট লাইনের মধ্যে নাই, কনকেভ আপওয়ার্ড হয়ে গেছে। কনকেভ মানে কি, এই যে একটু অবতলিত হয়ে একটু বাঁকা হয়ে উপরের দিকে চলে গেছে, এটাকে আমরা বলছি কনকেভ আপওয়ার্ড। তাহলে এই কনকেভ আপওয়ার্ড বলতে আমরা বুঝবো যে এই গ্রাফ থেকে আমরা মূলত হলো রো এর ভ্যালু বের করে, রোটা কিভাবে আমরা গতদিন শিখেছি, রো হলো গ্রাফ থেকে ক্যালকুলেশন করা যায়, রোটা হলো একটা গ্রাফের কি, এটা স্লোপ, ঢাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গ্রাফ থেকে আমরা রো এর ভ্যালু ক্যালকুলেশন করব, রো এর ভ্যালু ক্যালকুলেশন করে নির্দিষ্ট বিক্রিয়া কোন মেকানিজম ফলো করে সেটা সম্পর্কে আমরা কমেন্ট করতে পারবো। ঠিক আছে, ওকে, এখন আসো কনকেভ আপওয়ার্ড বলতে যদি আমরা বুঝি, তাহলে দেখো তুমি যদি এই যে প্রতিস্থাপকগুলো আমরা নিয়েছি, প্রতিস্থাপকগুলোর দিকে যদি একটু তাকাই, দেখো তো একদম ডানে যে প্রতিস্থাপকটা আছে প্যারানাইট্রো, ঠিক আছে, ওকে, আর একদম বামে উপরের দিকে যেটা আছে, আমি আবার বলছি, একদম ডানে আছে আমাদের প্যারানাইট্রো, এটা তাকাও প্যারানাইট্রো, আর একদম বামে দেখো উপরে যেটা চলে গেছে আপওয়ার্ডের একদম উপরে বিন্দুতে, সেটা হলো প্যারামিথক্সি। ওকে, আচ্ছা, এখন আসো আমরা জানি প্যারানাইট্রো, নাইট্রো গ্রুপ হলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এবং বেশ স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই না? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফের ডানে থাকছে হলো, একদম ডানে হচ্ছে প্যারানাইট্রো গ্রুপ আর একদম বামে হচ্ছে প্যারামিথক্সি গ্রুপ, তাই না? প্যারামিথক্সি আমরা জানি ইলেকট্রন দানকারী গ্রুপ, আমরা আগেও শিখেছি, এটা মেসোমারিক ইফেক্ট অ্যাপ্লাই করেছে, আগে দেখেছো লেকচারগুলোতে আছে, ভিডিওগুলো দেখলে দেখতে পাবা। তার মানে আমরা ওখানে দেখেছিলাম সে হলো ইলেকট্রন দানকারী গ্রুপ। ঠিক আছে, যদি স্ট্রং ইলেকট্রন দানকারী গ্রুপ, ঠিক আছে, খুব ভালো ইলেকট্রন দানকারী গ্রুপ। আর প্যারানাইট্রো যেটা, সেটা হলো আমাদের ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি ইলেকট্রন গ্রহণকারী গ্রুপগুলো নিয়ে বিবেচনা করি, এবং কোন বিক্রিয়ার জন্য সবার আগে এটা চিন্তা করতে হবে, এটা হলো ব্রোসাইলেটের এসিটোলাইসিস। এই যে খেয়াল করো, বিক্রিয়াটার নাম কি, এসিটোলাইসিস অফ 3 অ্যারাইল 2 বিউটাইল প্যারা ব্রোমো বেনজিন সালফোনেট। এটা খুব বড় একটা যৌগের নাম, তুমি এটা মনে রাখা টাফ, এটা না মনে রাখে তুমি এইটুকু মনে রাখতে পারবা, এটা খুবই ইজি। হ্যাঁ, ব্রোসাইলেটের এসিটোলাইসিস আমরা এটা বলবো, এসিটোলাইসিস অফ ব্রোসাইলেট, এই যৌগটার নাম হলো ব্রোসাইলেট। হ্যাঁ, এটা মনে রাখা তোমার জন্য ইজি, লেখাও ইজি, কোনো সমস্যা না। আর কোশ্চেনে যদি তোমার 3 অ্যারাইল 2 বিউটাইল প্যারা ব্রোমো বেনজিন সালফোনেটস বলে দেয়, তাহলে তো ফাইন, তুমি কোশ্চেন ফলো করে লিখে ফেলবা। ঠিক আছে, আর যদি বলে না দেয় তোমাকে লিখতে হয়, তাহলে তুমি লিখবা এসিটোলাইসিস অফ ব্রোসাইলেট, এই যৌগটার নাম হলো ব্রোসাইলেট, এই যে 25 দিয়ে চিহ্নিত করে যেটা আছে এটা হলো ব্রোসাইলেট। ওকে, এখন আমরা যদি এসিটোলাইসিস করি কার, ব্রোসাইলেটের এসিটোলাইসিস, এই যে আগে একটু এটা বলে নেই, আমি তো আগে বলেছিলাম মনে হচ্ছে যে হাইড্রোলাইসিস কি, আমরা এটাও বলেছিলাম। এখন আসলে এসিটোলাইসিস কি, যে কোনো বিক্রিয়ার নামের শেষে যদি লাইসিস থাকে তাহলে বুঝতে হবে একটা জিনিসকে আমরা ভেঙে ফেলবো। কি দিয়ে ভেঙে ফেলবো, একটা জিনিস ভাঙতে কিন্তু হ্যামার লাগে। ধরো একটা বিল্ডিং তুমি ভাঙতে চাচ্ছ, তাহলে ডেফিনেটলি তোমার একটা কি লাগবে, হ্যামার লাগবে। এমনি এমনি তুমি বিল্ডিং এর দিকে তাকিয়ে থাকলে আর বিল্ডিং ভেঙে যাবে সেটা তো হবে না কখনো, তাই না? ওকে, তাহলে একটা জিনিসকে ভাঙতে হলে একটা শক্ত কিছু লাগে, তাহলে আমরা হলো এই যে এখানে কিছু ভাঙবো, এখানে বিক্রিয়ার মধ্যে আমরা কি করি, বিক্রিয়ার মধ্যে এক বা একাধিক বন্ধন ভাঙে এবং এক বা একাধিক নতুন বন্ধন গড়ে। তাহলে এখানে আমরা বন্ধন ভাঙবো। ওকে, কোন বন্ধনটা, এই যে দেখো কার্বন অক্সিজেন, এই যে এই বন্ধনটা, এই গ্রুপটা ভেঙে চলে যাবে,
এই যে ব্রোসাইলেট, এই ব্রোসাইলেটের OBS, এই ব্রোসাইলেট অংশটুকু ভেঙে চলে যাবে, এখানে OAC এসিটাইল গ্রুপ ঢুকবে। হ্যাঁ, এসিটাইল গ্রুপ ঢুকবে। ওকে, এইটাই হবে এই বিক্রিয়ার কৌশল। খেয়াল করো কি চেঞ্জ, এই যে খেয়াল করো বিক্রিয়ক এবং উৎপাদনের মধ্যে ডিফারেন্স হলো এইটুকুই। OBS চলে গেছে, OAC ঢুকেছে। ঠিক আছে, একটা গ্রুপ ভেঙে চলে গেছে আর একটা গ্রুপ এসেছে, এসে জয়েন করেছে। ঠিক আছে, ওই যে জায়গাটা খালি হয়েছে। তাহলে ব্রোসাইলেটে যদি আমরা এসিটোলাইসিস করি, অর্থাৎ এসিটাইল গ্রুপ দিয়ে আমরা ব্রোসাইল গ্রুপটাকে দূর করে দিব। হ্যাঁ, OBS, যে OBS কে আমরা তাড়িয়ে দিব, ওখানে OAC ঢুকবে। হ্যাঁ, এটাকে আমরা বলছি এসিটোলাইসিস অফ ব্রোসাইলেট। এই বিক্রিয়াটা যদি আমরা বিবেচনা করি, এখন এই যে এক্স হিসাবে আমরা যে বিভিন্ন গ্রুপ বিবেচনা করবো, এই যে এক্স বিক্রিয়কে তাকাও তোমরা, এক্স, এই যে এক্স এর জায়গায় বিভিন্ন গ্রুপ আমরা বিবেচনা করব। যদি তুমি NO2 দাও তাহলে দেখা যাচ্ছে গ্রাফের মধ্যে পড়ে। PCF3 যদি দাও, প্যারা ট্রাইফ্লোরো মিথাইল গ্রুপ যদি দাও, তাহলে থাকে হলো এই যে স্ট্রেট লাইনের মধ্যে থাকে, সরল রেখার মধ্যে থাকে। যদি তুমি মেটা CF3 দাও তাহলে স্ট্রেট লাইনের মধ্যে থাকে। মেটা ক্লোরো দাও, স্ট্রেট লাইনের মধ্যে থাকে। প্যারা ক্লোরো দিলে এটা স্ট্রেট লাইন থেকে ডেভিয়েশন হয়ে যায়। ঠিক আছে, হাইড্রোজেন দিলেও ডেভিয়েশন হয়ে যায়, মেটা মিথাইল দিলে ডেভিয়েশন হয়ে যায়, প্যারা মিথাইল দিলেও ডেভিয়েশন হয়ে যায়, প্যারা মিথক্সি দিলেও ডেভিয়েশন হয়ে যায়। ঠিক আছে, ডেভিয়েশনটা কিরকম, কনকেভ আপওয়ার্ড, উপরের দিকে হয়ে যাচ্ছে, বেঁকে উপরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, ওকে, যতক্ষণ পর্যন্ত হলো, আসলে এই বিক্রিয়াটা আমরা একটু পরেই বলবো, এই বিক্রিয়াটা হলো SN2 কৌশল ফলো করে। কোন কৌশল? SN2 কৌশল। আমরা পরে বলবো লজিক্যালি কেন এটাকে আমরা বলছি SN2 কৌশল ফলো করে, এটা পরে বলবো। ওকে, তোমরা ফোর্থ ইয়ারে অবশ্যই পড়ে আসছো, যেহেতু একটা মাস্টার্স স্টুডেন্ট, তোমরা ফোর্থ ইয়ারে পড়ে আসছো যে এই SN2 বিক্রিয়া, কখন SN2 বিক্রিয়া ঘটে, কি কি কন্ডিশন লাগে, স্ট্রাকচারটা কিরকম হতে হয় সাবস্ট্রেটের, এগুলো সব শিখে এসেছো। হ্যাঁ, ওই নলেজ থেকে আমরা এখন এক্সপ্লেইন করবো, আশা করি তোমরা ধরতে পারবা। ওকে, তাহলে আমি আবার বলছি, আমাদের রিঅ্যাকশনটা হলো ব্রোসাইলেটের এসিটোলাইসিস। এটার মধ্যে আমরা এক্স হিসাবে বিভিন্ন প্রতিস্থাপক আছে। এই যে প্রতিস্থাপক হিসাবে গ্রাফের মধ্যে যতগুলো গ্রুপ দেখতে পাচ্ছ, এগুলো সবগুলোই তুমি বিবেচনা করবা। তাহলে ডান পাশ থেকে যদি আমরা আসি বামে, ডান থেকে যদি বামে আসি, আমরা যদি ডান থেকে বামে অগ্রসর হয়ে এই গ্রাফে তাকাও, একদম ডানে আছে কি প্যারানাইট্রো, খুব সুন্দর স্ট্রেট লাইনের উপর পড়ে। ঠিক আছে, যেই সকল গ্রুপগুলো স্ট্রেট লাইনের উপর থাকবে, বিন্দুটা স্ট্রেট লাইনের উপর, তারা হলো SN2 কৌশল ফলো করে। ঠিক আছে, আর যখনই স্ট্রেট লাইন থেকে উপরে চলে যাবে, কনকেভ আপওয়ার্ড হয়ে যাচ্ছে, ওই সকল গ্রুপগুলোর জন্য হলো রিঅ্যাকশনটা আর SN2 কৌশল ফলো করে না। ঠিক আছে, তাহলে কোন কৌশল? SNI, ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন তো ফোর্থ ইয়ারে পড়েছো, SNI। হ্যাঁ, ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনটা ঘটে, অর্থাৎ নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন ঘটে। ক্লিয়ার? ওকে, তাহলে এই ডেভিয়েশন বলতে আমরা এই কথাটাই বুঝতেছি। তাহলে খেয়াল করো, আমরা রিঅ্যাকশন কৌশল সম্পর্কে, একটা বিক্রিয়া কি কৌশল ফলো করবে, কোন প্রতিস্থাপক থাকলে, সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছি। কি থেকে? সিগমা ভ্যালু থেকে, অথবা এই হ্যামেট প্লট থেকে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি শিখলাম? ব্রোসাইলেটের যদি এসিটোলাইসিস বিক্রিয়া আমরা বিবেচনা করি, যে সকল প্রতিস্থাপকের জন্য পয়েন্টটাকে আমরা স্ট্রেট লাইনের উপর পাই, সেই সকল প্রতিস্থাপক, এই যেমন এখান থেকে এইটুকু, এই যে খেয়াল করো, এই যে এই গ্রুপগুলা সবগুলা, হ্যাঁ, কয়টা গ্রুপ আছে আমরা যদি একটু বিবেচনা করি, 1 2 3 4, চারটা। এই চারটা প্রতিস্থাপক যদি থাকে, তাহলে বিক্রিয়াটা SN2 কৌশল ফলো করে আমরা বলতে পারি। ঠিক আছে, আর যখনই হলো অন্য গ্রুপ, ধরো এই যে প্যারাক্লোরো 1 2 3 4 5, এই পাঁচটা যদি থাকে, এই যে উপরের পাঁচটা, হ্যাঁ, এই যে এই কয়টা গ্রুপ যদি নাও তুমি প্রতিস্থাপক, এক্স এর জায়গায় যদি এই গ্রুপগুলো বসাও, তখন আর বিক্রিয়াটা হলো SN2 কৌশল ফলো করে না। ঠিক আছে, তাহলে কোন কৌশল ফলো করে? আমরা তো বললাম নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন, যেটা হলো আমরা বলি ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন SNI, সে কৌশলে চলে যায়। ঠিক আছে, ওকে, এখন কিভাবে এই গ্রুপগুলো SN2 কৌশল ফলো করতে হেল্প করে, কিভাবে উপরের গ্রুপগুলো ডেভিয়েশন যখন হয়ে যায়, এই যে ডেভিয়েশন SN2 ফলো না করে অন্য একটা কৌশল, হ্যাঁ, নেবারিং গ্রুপ পার্টিসিপেশনের মাধ্যমে, হ্যাঁ, রো ভ্যালুর কি চেঞ্জ হয়, এবং ওই গ্রুপগুলো কিভাবে হলো ওই কৌশল ফলো করতে হেল্প করে, যেমন নিচের গুলো কিভাবে SN2 কৌশল ফলো করতে হেল্প করে, উপরের গ্রুপগুলো কিভাবে SNI কৌশল ফলো করতে হেল্প করে, সেই বিষয়টাই হলো আমাদের এই কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশনের মধ্যে অ্যানালাইসিসে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আমরা এখন সেটা নিয়েই কথা বলবো। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে আমরা কি শিখলাম? এই কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন বলতে আমরা বুঝি যে কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়া, যেমন এখানে কি
ব্রোসাইলেটের এসিটোলাইসিস, এসিটোলাইসিস অফ ব্রোসাইলেট 25 যে যৌগটাকে প্রকাশ করেছি, এই যৌগটার মধ্যে আমরা এক্সের স্থলে যদি চারটা, এই যে ডান পাশে যে চারটা গ্রুপ আছে, এই চারটা প্রতিস্থাপককে যদি আমরা বসাই তাহলে আমাদের বিক্রিয়াটা SN2 কৌশল ফলো করে। কিন্তু বাম পাশে যদি আমরা অগ্রসর হই, প্যারাক্লোরো থেকে শুরু করে প্যারামিথক্সি পর্যন্ত এই পাঁচটা গ্রুপকে যদি আমরা দেই এক্সের স্থলে, তাহলে আর এই বিক্রিয়ার কৌশল SN2 কৌশল ফলো করে না। কি করে? নেবারিং গ্রুপ পার্টিসিপেশনের মাধ্যমে SNI কৌশল, ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কৌশলটা ফলো করে। এই যে ডেভিয়েশন SN2 থেকে SNI চলে যাচ্ছে, হ্যাঁ, বা রেশিও হচ্ছে, এইটাকে আমরা বলছি কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন। ঠিক আছে, কৌশলটা SN2 থেকে চলে যাচ্ছে SNI তে, এই যে ডেভিয়েশন হচ্ছে কৌশলটা, সেটাই আমরা এখানে ফোকাস করার চেষ্টা করব। এবং এই দুই ক্ষেত্রে রো এর মান দুই রকম হয়, কেন হয় সেটাই আমরা আলোচনা করবো, হলো এখানে আলোচনার বিষয়। ক্লিয়ার? ওকে, তাহলে আসো আমরা একটু যাই, একটু ক্লিয়ার করে ফেলি, টেস্টটা ক্লিয়ার করে ফেলি, আমরা নেক্সটে যাই। আসো, ওকে, এবার দেখো আমরা যদি এই জায়গাটা তাকাই, এখানে একটু তাকাও, এই যে আমরা SN2 বিক্রিয়ার কৌশল আমরা জানি, এই যে SN2, আসো আমি আবার অ্যানোটেট করছি। তোমরা জানো যে SN2 কৌশল যদি আমরা কোনো বিক্রিয়ায় ফলো করাতে চাই, হ্যাঁ, SN2 কৌশল তোমরা ফোর্থ ইয়ারে পড়ে আসছো, অর্থাৎ বাইমোলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যদি হয়, আমরা জানি বিক্রিয়াটা এক ধাপে ঘটে। কয় ধাপে? এক ধাপে ঘটে। ঠিক আছে, ওকে, এটার মেকানিজম হলো এই যে এখানে দেখানো আছে, এই যে 25, তারপরে 27, তারপরে 26। আচ্ছা, এখন 25 হলো বিক্রিয়ক, 26 হলো প্রোডাক্ট, আর 27 হলো আমাদের এখানে ট্রানজিশন স্টেট। আমরা জানি যে SN2 কৌশলে হলো একটা ট্রানজিশন স্টেট ফর্ম হয়, ট্রানজিশন স্টেট গঠিত হয়। ঠিক আছে, ওকে। আর এই বিক্রিয়ার জন্য হলো রো এর ভ্যালু মান হলো -1.46, এটা একটা লো নেগেটিভ ভ্যালু একটা। আমরা সাধারণত বিক্রিয়ার জন্য যদি হাই পজিটিভ ভ্যালু হয়, লো এর মান সেটা ভালো, হ্যাঁ, ওকে। বাট এই বিক্রিয়ার জন্য আমরা দেখছি কি রোটা হলো -1.46, একটু কম রো ভ্যালুটা, হ্যাঁ, অনেক বেশি না, রো ভ্যালুটা হলো কম। তাহলে খেয়াল করো তো, আমরা যদি এক্স হিসাবে যদি আমি প্যারানাইট্রো বিবেচনা করি, পাওয়ারফুল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দেই, তখন আমরা দেখতে পাচ্ছি পয়েন্টটা থাকে কিসের উপর? স্ট্রেট লাইনের উপর। তখন রো ভ্যালুটা হয়, এই যে রো ভ্যালু, হ্যাঁ, প্যারানাইট্রোর জন্য রো ভ্যালু হয় -1.46। ওকে, অন মুভিং অ্যাক্রস দ্য লেফট as the substituent becomes less electron withdrawing group, আমরা জানি আমরা যদি বাম থেকে ডানে যাই, ডান থেকে বামে যাই, ওই যে গ্রাফের আগের যে গ্রাফটা আমি যে বিবেচনা করেছিলাম, ওই গ্রাফের ডানে আছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো আর বামে আছে ইলেকট্রন রিলিজিং গ্রুপগুলো। তাহলে আমরা যদি ডান থেকে বামে যাই, তাহলে আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থেকে ইলেকট্রন রিলিজিং গ্রুপের দিকে যাচ্ছে, অথবা আমরা এরকম বলতে পারি কম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ধর্ম বিশিষ্ট, লেস ইলেকট্রন, এই যে ওরা বলেছে দেখো, লেস ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বিশিষ্টটা যদি এদিকে আগায়, the plot now curves upwards। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম? ডান থেকে যদি আমরা বামের দিকে যাই, তাহলে গ্রাফটা কি হয়ে যায়, অর্থাৎ শক্তিশালী ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থেকে যদি আমরা দুর্বল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের দিকে যাই, তখন এই গ্রাফটা কার্ভ হয়ে উপরের দিকে চলে যায়, ইন্ডিকেটিং দ্যাট দ্য রেট অফ এসিটোলাইসিস অফ দিস স্পিসিস ইজ ফাস্টার। তার মানে এটা ইন্ডিকেট করছে যে এসিটোলাইসিস বিক্রিয়ার রেটটা কি হচ্ছে, তখন বেড়ে যাচ্ছে। দেন উই উড হ্যাভ expected to be on the basis of sigma x values for their substituent। তার মানে কি বলেছে ওরা? ওরা বলেছে যদি তুমি ডানের গ্রুপ থেকে বামের গ্রুপগুলোর দিকে যাও, অর্থাৎ ইলেকট্রন শক্তিশালী ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থেকে দুর্বল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের দিকে যাও, তাহলে গ্রাফটা বাঁকা হয়ে যায়। এই গ্রাফ বাঁকা হয়ে উপরের দিকে চলে যাওয়া মানেই হচ্ছে যে এসিটোলাইসিস বিক্রিয়ার হারটা ফাস্টার হচ্ছে। ঠিক আছে, এখন সেটা কিভাবে, সেটাই হলো এখানে আমরা আলোচনা করবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বলছি যতক্ষণ পর্যন্ত সাবস্টিটিউয়েন্ট গুলো স্ট্রেট লাইনের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত এটা হলো SN2 কৌশল ফলো করে। এখন আসো SN2 কৌশলের মধ্যে কি কি জিনিস বিবেচনা নিতে হয়। আমরা জানি SN2 কৌশল বিক্রিয়া দুই ধাপে ঘটে। ওকে, এক ধাপে ঘটে, দুই ধাপ না, SN2 এক ধাপে ঘটে, এবং এটা হলো বায়োমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ বিক্রিয়ার আণবিকত্ব 2, বিক্রিয়ার হার দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে, হ্যাঁ, একটা না। ওকে, তাহলে আসো সেই দুইটা বিক্রিয়ক কি কি, একটা হলো আমাদের ব্রোসাইলেট, আর একটা হলো যে এসিটাইল আয়ন, এই যে OAC, এসিটেট আয়ন, এই যে এটা, হ্যাঁ, এসিটেট আয়ন। এই দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, অর্থাৎ দুইটা বিক্রিয়কই বিক্রিয়ার সাথে ইনভলভ থাকবে, জড়িত থাকবে। ওকে,
এখন আমরা এখানে একটা ট্রানজিশন স্টেট পাবো। ট্রানজিশন স্টেট কি তোমরা ফোর্থ ইয়ারে শিখে আসছো, ঠিক আছে? এই বিক্রিয়া আসলে কি ঘটবে, এই যে COBS, এই যে নিচের বন্ধনটা আস্তে আস্তে ভেঙে যাবে, এই যে এই বন্ধনটা আস্তে আস্তে ভেঙে যাবে, আর OSের সাথে আস্তে আস্তে একটা বন্ধন গঠিত হবে, ঠিক আছে? আচ্ছা, যে অবস্থায় এই দুই গ্রুপের দূরত্ব কার্বন, যে রিঅ্যাকশন সেন্টার যে কার্বন এটার কাছ থেকে সমান হবে, সেটাই হলো আমাদের ট্রানজিশন স্টেট, ঠিক আছে? আবার বলছি যে ও কার্বন OBS, এই বন্ধনটা ভেঙে যাবে, নিচের যে OBS এর সাথে কার্বনের যে বন্ধন এটা আস্তে আস্তে ভেঙে যাবে, এই বন্ধনটা আস্তে আস্তে দূরে সরে যাবে, হ্যাঁ, দূর লম্বা হয়ে যায়, ইলংগেটেড হয়ে যাবে, ঠিক আছে? আর OAC কার্বনের সাথে একটা বন্ধন গঠিত হবে। যেই সময়ে এই দুইটা বন্ধনের দূরত্ব, এই যে সেকেন্ডারি কার্বন যেটা আছে 2 ডিগ্রি কার্বন, এই যে আমি যদি এখানে একটু একটু মার্ক করে দেই, এই যে একটা ধরো একটা স্টার মার্ক দিলাম, এই যে এটা, এই কার্বন থেকে যখনই এই দুই গ্রুপের দূরত্ব সমান হবে, সেই সময়টাকে আমরা বলছি কি ট্রানজিশন স্টেট, হ্যাঁ? এই যে দেখো, এই যে এটা হচ্ছে এখানে দেখানো আছে ট্রানজিশন স্টেট, হ্যাঁ, OAC ডেল্টা মাইনাস OBS ডেল্টা মাইনাস, ঠিক আছে? তাহলে যেহেতু দুইটা অক্সিজেনের উপর ডেল্টা মাইনাস আছে, আমরা বলে দিতে পারি এই কার্বনের উপর ডেল্টা প্লাস আছে, ঠিক আছে? এটার উপর কি আছে, ডেল্টা প্লাস, এই যে এটার উপর ডেল্টা প্লাস দিলাম আমি, হ্যাঁ, ওকে। এটা হলো, সুন্দর হয় নাই, আমি আবার লিখছি, এটা হলো ডেল্টা প্লাস, এই যে ডেল্টা প্লাস, এই কার্বনটার উপর ডেল্টা প্লাস, ওকে, ডেল্টা প্লাস হলো আমাদের, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা লিখলাম আমরা, এটা হলো ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট থেকে পরে আমরা এই যে OBS বন্ধনটা ভেঙে একদম দূরে সরে যায়, আর OS এর সাথে নতুন করে বন্ধন সৃষ্টি হয়, এই যে দেখো এটা হয়েছে, OS এর সাথে নতুন বন্ধন হয়েছে, OBS ভেঙে চলে গিয়েছে, ঠিক আছে? এটাই হলো আমাদের SN2 বিক্রিয়ার কৌশল, ঠিক আছে? এখন আসো, কখন SN2 বিক্রিয়াটা ইফেক্টিভ হয় বা ফ্রুটফুল হয় বা দ্রুত হয় বা ফাস্টার হয়, কখন হয় এটা? সেটা হলো, আমাদের এখানে OBS হলো লিভিং গ্রুপ, এই যে OBS যত ভালো লিভিং গ্রুপ ধর্ম প্রদর্শন করবে, যত দ্রুত চলে যাবে। আর OAC হলো আমাদের এখানে নিউক্লিওফাইল, এই OAC যত দ্রুত এই পজিটিভ কার্বনের সাথে বন্ধন গঠন করবে, এই দুই কন্ডিশনটা যদি ফুলফিল হয়, তখন এই বিক্রিয়াটা ফাস্টার হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এখানে SN2 বিক্রিয়াটাকে আমরা বলবো তখনই দ্রুত ঘটবে যখন OBS লিভিং গ্রুপ দ্রুত লিভ করে চলে যাবে, আর নিউক্লিওফাইলটা হলো ভালো নিউক্লিওফিলিসিটি প্রদর্শন করবে, অর্থাৎ দ্রুত কার্বনের সঙ্গে পজিটিভ কার্বনের সঙ্গে বন্ধন গঠন করতে পারবে। এই দুইটা কন্ডিশন যদি আমরা মেনটেইন করতে পারি, তাহলে SN2 বিক্রিয়াটা কি হবে, ফাস্টার হবে। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা যদি আরেকটু আগাই, তাহলে আমরা কি পাই, আমি এগুলো ক্লিয়ার করি। ওকে, ওকে, আমরা একটু নিচে যাচ্ছি, এবার এই জায়গাটা চলে আসো, আসল আসল জায়গাটা আমরা একটু ফোকাস করি, এখানে দেখো, আমি একটু তোমাদের এই জায়গাটা নিয়ে আসি, আসো, যে স্মলিশ নেগেটিভ রো ভ্যালু আমি বলেছি, এই যে -1.46 নেগেটিভ ভ্যালু, সাধারণত রো এর মানটা অনেক বেশি হয়, বেশি হওয়াটাই সচরাচর দেখা যায়। এখানে দেখা যাচ্ছে এই বিক্রিয়ার জন্য যদি NO2 গ্রুপ বিবেচনা করি, তাহলে হলো কি নেগেটিভ রো ভ্যালু, হ্যাঁ, রো ভ্যালুটা হলো নেগেটিভ, এবং এটা হলো মানটা অল্প মান 1.46, অনেক বেশি না। এটা 3, 4, 5ও আমরা দেখতে পাই বিভিন্ন বিক্রিয়ার জন্য, বিক্রিয়া বিশেষে এটা 3, 4, 5ও আমরা দেখতে পাই, ঠিক আছে? এখানে হলো -1.46, তার মানে এটা লো বলতে পারি বা স্মলিশ বলতে পারি, দেখো ওরা বলেছে স্মলিশ, হ্যাঁ, ওকে। ইজ কম্পিটেবল উইথ সাচ পাথওয়ে, দ্য ট্রানজিশন স্টেট 7 ইজ ব্রেকিং, এই দেখো আমরা একটু আগে বলেছি ট্রানজিশন স্টেটে এখানে কি বন্ধনটা ভাঙে, কার্বন OBS বন্ধনটা ভেঙে যায়, এবং নতুন করে কোন বন্ধন হয়, ACOC, এসিটাইল গ্রুপের সাথে বন্ধনটা সৃষ্টি হয়, ঠিক আছে? ওকে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে কার্বনটা আমি একটু আগে লিখেছিলাম ডেল্টা প্লাস, এই যে কার্বনটার উপরে এটা হলো কি ডেল্টা প্লাস, আমি একটু আগে লিখেছিলাম, এটা হলো একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, দেখো একটা সেকেন্ডারি কার্বন, এটা, হ্যাঁ, সেকেন্ডারি হলো কি, এটা হলো একটা সেকেন্ডারি কার্বন, এই যে 2 ডিগ্রি কার্বন, ওকে। যেহেতু আমরা জানি হলো SN2 বিক্রিয়া ফাস্টার হয় যখন হলো সাবস্ট্রেটের মধ্যে ক্রাউডিং কম থাকে, ঠিক আছে? তাহলে ক্রাউডিং সবচেয়ে কম কত ডিগ্রি, কত ডিগ্রি কার্বনের মধ্যে, সবচেয়ে কম হলো 1 ডিগ্রি কার্বনের মধ্যে, 2 ডিগ্রিতে আরেকটু বেশি, 3 ডিগ্রিতে আরেকটু বেশি। তাহলে আমরা ফোর্থ ইয়ারে শিখে এসেছো তোমরা যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে হলো তোমার যে স্টেরিক ভিড় অনেক বেশি থাকে, স্টেরিক ভিড় যদি বেশি থাকে, নিউক্লিওফাইল গিয়ে হলো ওই কার্বনকে অ্যাটাক করার মতো স্কোপ পায় না, ফাঁকা জায়গা পায় না, ফলে বিক্রিয়াটা স্লো হয়ে যায়, ঠিক আছে? আর 1 ডিগ্রির ক্ষেত্রে এই ভিড় সবচেয়ে কম, সো 1 ডিগ্রির ক্ষেত্রে অ্যাটাকটা কি হয়,
খুব দ্রুত হয়, ঠিক আছে। এখানে হলো আমাদের যে কার্বনটা, যেটা এই যে আমি মার্ক করে দিয়েছি ডেল্টা প্লাস, এই কার্বনটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। আমরা যদি বিবেচনা করি যে কার্বনের উপর আংশিক চার্জ আছে, তাহলে আমরা এটাকে কার্বোক্যাটায়ন হিসেবে বিবেচনা করতে পারি। এই যে দেখো, পার্শিয়ালি পজিটিভ চার্জ এট দ্য কার্বন রিঅ্যাকশন সেন্টারে, যে রিঅ্যাকশন সেন্টারে স্মল অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ আছে, তাহলে আমরা এটাকে কার্বোক্যাটায়ন যেটা পাচ্ছি, সেই কার্বোক্যাটায়ন হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে হলো SN2 বিক্রিয়া খুবই স্লো হয়, 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে SN2 বিক্রিয়া খুবই ফাস্ট হয়, ঠিক আছে। ওকে, তাহলে 2 ডিগ্রিতে হলো মিডিয়াম, যেহেতু মিডিয়াম তাহলে আমরা বলতে পারি হ্যাঁ এখানে SN2 বিক্রিয়া হতে পারে, একেবারে অসম্ভব না। 3 ডিগ্রি হলে আমরা বলতাম না, এখানে একেবারেই প্রোডাক্ট কম পাওয়া যাবে। আর 1 ডিগ্রি হলে খুব বেশি খুশি হয়ে যেতাম যে এখানে বিক্রিয়াটা অনেক ফাস্ট হবে, যেহেতু এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো আমরা বলতে পারি হ্যাঁ এখানে বিক্রিয়াটা ঘটতে পারে। এই যে এটাই বলছে, দেখো কেন আমরা SN2 ইউজ করি। এই সেকেন্ডারি কার্বোক্যাটায়ন অ্যাটম, কার্বন অ্যাটম অ্যাজ রিঅ্যাকশন সেন্টার, অ্যাজ এ রিঅ্যাকশন সেন্টার। হ্যাঁ, রিঅ্যাকশন সেন্টারে যে কার্বনটা হলো সেটা হলো সেকেন্ডারি কার্বন অ্যাটম। সো এটা এখানে SN2 বিক্রিয়া ঘটতে পারে। এন্ড যে ব্রোসাইলেট গ্রুপ, এটা হলো একটা ভালো লিভিং গ্রুপ। সো গুড লিভিং গ্রুপ, হ্যাঁ, সো গুড লিভিং গ্রুপ, এটাকে একটা ভালো লিভিং গ্রুপ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। কোনটাকে? এই ব্রোসাইলেট আয়নটাকে আমরা একটা ভালো লিভিং গ্রুপ হিসেবে বিবেচনা করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে ব্রোসাইলেট আয়নটা একটা কি ভালো লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ, এই যে এখানে বলেছে দেখো, এই গুড লিভিং গ্রুপ, এই যে গুড লিভিং গ্রুপ। তাহলে এই দুইটা কারণে আমরা বলেছিলাম লিভিং গ্রুপ যত ভালো হবে বিক্রিয়াটা তত ফাস্ট হবে। নিউক্লিওফাইল এসিটেট আয়ন একটা ভালো নিউক্লিওফাইল। সো নিউক্লিওফাইলের জন্য কোনো সমস্যা নাই আমাদের। এখানে আমরা দেখবো লিভিং গ্রুপটা কতটা ভালো। আমাদের ব্রোসাইলেট আয়নটা একটা ভালো লিভিং গ্রুপ আমরা পেলাম। সাথে সাথে হলো আমাদের যে কার্বন অ্যাটম রিঅ্যাকশন সেন্টার, যেটা যে কার্বন অ্যাটম, সেটা হলো সেকেন্ডারি কার্বন অ্যাটম। সো এই দুইটা জিনিস বিবেচনায় নিয়ে আমরা বলতে পারি বিক্রিয়াটা SN2 কৌশলে ঘটবে, ঠিক আছে। ওকে, এখন আসো, যদি আমরা হলো নাইট্রো গ্রুপ দেই, কোন গ্রুপ? নাইট্রো গ্রুপ দেই, এবং নাইট্রো গ্রুপ হলো একেবারে ডানে আছে। এই ডান থেকে যতই আমরা বামে যাব, ডান থেকে বামে যাব, এই যে আমি একটু যদি এখানে নিয়ে আসি, আসো কি বলছে একটু খেয়াল করো। আচ্ছা, টু অ্যাকাউন্ট দ্য ডিপার্চার অফ লিনিয়ারিটি ফ্রম লিনিয়ারিটি, এই যে কেন বেঁকে যাচ্ছে, হ্যাঁ, সেই টু অ্যাকাউন্ট দ্য ডিপার্চার ফ্রম লিনিয়ারিটি অ্যাজ এক্স বিকামস মোর ইলেকট্রন ডোনেটিং, অর্থাৎ যদি এক্স এর জায়গায় খুব ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, একদম উপরেরটা OMe, মোর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কোনটা? এই যে MEO যেটা ছিল মিথক্সি গ্রুপ, MEO, এটা যদি নিয়ে একদম উপরে বামে একদম উপরে যে গ্রুপটা, এটা যদি থাকে মোর ইলেকট্রন ডোনেটিং, it would seem that the substituted benzene ring must gradually become capable of exerting some more direct effect on the reaction center, ঠিক আছে। যদি মিথক্সি গ্রুপ থাকে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে হলো রিঅ্যাকশন সেন্টার পর্যন্ত অনেক বড় প্রভাব ফেলতে পারে। সাম মোর ডাইরেক্ট ইফেক্ট অন দ্য রিঅ্যাকশন সেন্টার, 25-এর যে রিঅ্যাকশন সেন্টার, ওখানে হলো অনেক বেশি ইফেক্ট প্রকাশ করতে পারে। দেন ইট ডাজ ইন দ্য SN2 পাথওয়ে, SN2 পাথওয়ে হচ্ছে ওখানে হলো বেশি প্রভাব বিস্তার করতে পারে। এখন আমরা একটু পরে দেখবো কি ধরনের প্রভাব। আচ্ছা, ইট ইজ সিগনিফিক্যান্ট ইন দিস রেসপেক্ট, এই ক্ষেত্রে এটা খুবই তাৎপর্যপূর্ণ, দ্যাট ইনক্রিজিং ইলেকট্রন ডোনেশন বাই এক্স, অর্থাৎ যদি ইলেকট্রন ডোনেটিং থাকে, খুব ভালো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে ইলেকট্রন ডোনেশনটা হলো এক্স এর মাধ্যমে, অর্থাৎ প্রতিস্থাপকের মাধ্যমে ইলেকট্রন ডোনেশনটা কি হয়, অনেক বেড়ে যায়। ইনক্রিজ দ্য নিউক্লিওফিলিসিটি অফ দ্য সাবস্টিটিউটেড বেনজিন রিং ইটসেলফ, তাহলে তখন হলো নিউক্লিওফিলিসিটিটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, কার? এই যে নিউক্লিওফিলিসিটি অফ দ্য সাবস্টিটিউটেড বেনজিন রিং, এই যে নিউক্লিওফিলিসিটি অফ দ্য সাবস্টিটিউটেড বেনজিন রিং ইটসেলফ, এই যে এইটাই, তখন হলো ইটসেলফ বেনজিন চক্রের নিউক্লিওফিলিসিটি প্রভাবটা কি হয়, বাড়িয়ে দেয়। যদি আমরা কোন গ্রুপ থাকে, ইলেকট্রন দানকারী গ্রুপ থাকে, তাহলে মূল কথাটায় আসি আমরা। এই যে এখান থেকে তুমি যদি বাংলায় লিখতে চাও সহজ করে, তাহলে তুমি কি বলবা? যদি এই বিক্রিয়ার আমরা যদি কৌশলটা বিবেচনা করি, তাহলে আমরা বলতে পারি এক্সের স্থলে যদি শক্তিশালী ইলেকট্রন দানকারী গ্রুপ থাকে, অর্থাৎ যাদের ইলেকট্রন দান করার ক্ষমতা অনেক বেশি, ধরো অ্যামিও, এরকম একটা গ্রুপ দেই, তাহলে হলো কি, তাহলে হলো সাবস্টিটিউটেড বেনজিন রিং এর নিজস্ব যে নিউক্লিওফিলিসিটি ক্ষমতা, ওটা বাড়িয়ে দেয়, ঠিক আছে।
ওটা বাড়িয়ে দিলে এক্সটার্নাল নিউক্লিওফাইলের আর দরকার হয় না, তখন এই চক্রটা হলো ইন্টারনাল নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এটাই এখানে বলতে চেয়েছে এই প্যারাতে। এই যে দেখো আবার বলছি, এক্স এর স্থলে যদি অ্যামিও বিবেচনা করি আমরা, একটু পরে আমি দেখাবো কৌশলটা, তখন একটু ক্লিয়ার হবো পরের পেজে গিয়ে। আগে এই আলোচনাটা তোমাকে একটু মাথায় দিয়ে নেই। তাহলে কি বলছি, আমরা দুই রকম গ্রুপ বিবেচনা করবো। এক্স এর স্থলে যদি ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ ইডাব্লিউজি যেটা বলি আমরা, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এবং এক্স এর স্থলে যদি আমরা ইলেকট্রন দানকারী গ্রুপ, উইথড্রয়িং গ্রুপ হিসেবে তুমি বিবেচনায় নাও সবচেয়ে স্ট্রং উইথড্রয়িং গ্রুপ ধরো NO2, আর ইলেকট্রন দানকারী গ্রুপ হিসেবে অ্যামিও নাও, মিথক্সি গ্রুপ, যারা ইলেকট্রন দান করতে পারে। তাহলে এখন বলেছি কি, আমি একটু আগে বলে আসছি তোমাদের ওই গ্রাফে, যতক্ষণ পর্যন্ত কোন একটা গ্রুপের জন্য পয়েন্টটা আমরা স্ট্রেট লাইনের উপর পাই, ততক্ষণ পর্যন্ত কৌশলটা SN2 কৌশল ফলো করে। ক্লিয়ার? আচ্ছা, আর যখনই কোনো একটা গ্রুপের জন্য পয়েন্টটা আমরা স্ট্রেট লাইনের থেকে উপরে অথবা বাঁকা হয়ে অনেক দূরে চলে যায়, তখনই আমরা বলি ডেভিয়েশন ঘটছে, অর্থাৎ কৌশলটার SN2 থাকছে না। তখন কি হয়ে যায়, ইন্টারনাল নিউক্লিওফিলিক অ্যাটাক হওয়ার প্রবণতা, SNI যেটা, সেটা হওয়ার প্রবণতাটা কি হয়, বেড়ে যায়। এখন এই জিনিসটাকে আমরা এক্সপ্লেইন করার জন্য এটা এখানে বলছে, যদি কোনো মোর ইলেকট্রন ডোনেটিং কোনো গ্রুপ থাকে, ধরো অ্যামিও এক্স হিসেবে থাকলো অ্যামিও মিথক্সি গ্রুপ, তাহলে হলো আমাদের যে সাবস্টিটিউটেড বেনজিন রিং যেটা, অর্থাৎ প্রতিস্থাপক সহ বেনজিন চক্র যেটা, সেটা একটা ইন্টারনাল নিউক্লিওফাইল হিসেবে কাজ করার ধর্মটা বেড়ে যায়। ক্লিয়ার? তখন আর এক্সটার্নাল নিউক্লিওফাইল, ওই যে এসিও, সেটা আসার প্রয়োজন হয় না, ওই নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, ওই বিক্রিয়াটা চালিয়ে নেয়। তখন কোন কৌশল ফলো করে, SNI কৌশল ফলো করে। ক্লিয়ার? তাহলে আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল, আমরা যদি কোন শক্তিশালী ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ নেই, NO2 গ্রুপ নিলে বিক্রিয়াটা হলো SN2 কৌশল ফলো করবে পারফেক্টলি। আর যদি আমরা মিথক্সি গ্রুপ নেই, তখন বিক্রিয়াটা SNI কৌশল ফলো করবে পারফেক্টলি। ঠিক আছে? মাঝখানের গুলো মাঝখানটা করবে। ক্লিয়ার? তাহলে আমরা এভাবে বলতে পারি, স্ট্রেট লাইনের ডান দিক থেকে যতই আমরা বাম দিকে যাই, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং ধর্মটা আস্তে আস্তে হ্রাস পায়। ঠিক আছে? অথবা এভাবে বলতে পারো, ইলেকট্রন দানকারী ধর্মটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। ইলেকট্রন গ্রহণকারী ধর্মটা হ্রাস পায়, আর ইলেকট্রন দানকারী ধর্মটা বৃদ্ধি পায়। ইলেকট্রন দানকারী ধর্ম বৃদ্ধি পেলে যে আমাদের যে সাবস্টিটিউটেড বেনজিন রিং যেটা, ঠিক আছে, প্রতিস্থাপিত বেনজিন চক্র যেটা, সেটাই ইন্টারনাল নিউক্লিওফাইল হিসেবে কাজ করার ধর্মটা বেড়ে যায়। ফলে এক্সটার্নাল নিউক্লিওফাইল এসে ওই যে রিঅ্যাকশন সেন্টারের কার্বনকে আক্রমণ করার প্রবণতা বা পার্সেন্টেজটা হ্রাস পায়। ফলে বিক্রিয়াটার SN2 কৌশল ফলো করতে পারে না, বিক্রিয়াটা SNI কৌশল ফলো করে। ক্লিয়ার? তাহলে এটা ক্লিয়ার আমাদের কাছে যে ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ যদি নেই আমরা, ধরো NO2 গ্রুপ নিলাম, তাহলে কৌশলটা SN2 কৌশল ফলো করবে। আর যদি ইলেকট্রন দানকারী গ্রুপ নেই, অ্যামিও গ্রুপ নেই, তাহলে আমরা হলো SNI কৌশল ফলো করবে বিক্রিয়া। ক্লিয়ার? এইটুকু আমরা হলো আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমি আবার ক্লিয়ার করি, আমি পরের পেজে চলে যাচ্ছি। আসো বাকি কৌশলটা এখন আমি একটু দেখাই, কি ঘটনা ঘটে সেটা একটু দেখাচ্ছি। আসো, এই যে তোমরা এই পেজটার দিকে তাকাও, এই যে এটা, হ্যাঁ, ওকে। দেখো তো, আমরা অ্যামিও গ্রুপই নিলাম, মিথক্সি গ্রুপ নিলাম, হ্যাঁ, একদম কনকেভ আপওয়ার্ড হয়ে উপরে বাম দিকে যে উপরে গ্রুপটা আছে, আমরা যদি এই গ্রুপটা নেই, এই যে অ্যামিও, এটা যদি নেই, অ্যামিও, এই যে এই গ্রুপটা নিলাম, আমরা ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ নিলাম। ঠিক আছে? নিলাম, ওকে। ইলেকট্রন দানকারী গ্রুপ নিলাম, অ্যামিও হলো ইলেকট্রন দানকারী, শক্তিশালী ইলেকট্রন দানকারী, খুব পারফেক্ট, একদম বামে উপরে যেটা আছে। এটা যদি নেই, সে হলো, আমরা জানি মেসোমারিক ইফেক্ট এবং ইন্ডাকটিভ দুইটা একসাথে কাজ করে, যে থ্রু কনজুগেশন আমরা এটা আলোচনা করেছি, হ্যাঁ, আগে দুইটা লেকচার আগেই তুমি পাবা, ওকে, ভিডিওটাতে আছে। এখানে দেখো, এই অনুরণনের ফলে থ্রু রেজোনেন্স ইফেক্ট, এইটার ফলে হলো একদম বেনজিন চক্র পর্যন্ত, এই কি বলা হয়, এই যে অক্সিজেনের যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেটা হলো বেনজিন চক্রে প্রবেশ করেছে অনুরণনের মাধ্যমে। একটা হলো আমাদের এখানে কি হয়ে গেছে, একটা চাক্রিক চাক্রিক যৌগ গঠিত হয়ে গেছে। দেখো, এই যে চাক্রিক যৌগ গঠিত হয়েছে, এবং রিঅ্যাকশন সেন্টারে এই যে মিথক্সি গ্রুপের অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কি হয়ে গেছে, একটা চাক্রিক কাঠামো সৃষ্টি হয়ে গেছে। এরপরে এই চাক্রিক কাঠামোটা ভেঙে ভেঙে কি হয়, এটা প্রথম ধাপটা স্লো, যেটা আমাদের SN2 কৌশল, প্রথম ধাপটা স্লো না, এটা হলো SNI কৌশল। SN2 তে তো একটাই ধাপ, তাই না? আমরা জানি একটাই ধাপ, এটা দ্রুত ঘটে যায়, হ্যাঁ, ওকে। তাহলে এখানে আমরা এই যে SNI কৌশলটা দেখছি কিভাবে ঘটলো। এখানে হলো আমরা দেখতেছি কি, যে অ্যামিও, এই মিথক্সি গ্রুপ হলো বেনজিন চক্রের মধ্যে ইলেকট্রন দান করেছে, ফলে একটা চাক্রিক ফেনোনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট সৃষ্টি হচ্ছে।
যে চাকরিক ফেনোনিয়াম আয়ন ইন্টারমিডিয়েটটা সৃষ্টি হচ্ছে। তারপরে হলো এই যেহেতু এখানে যে চাকরির যৌগটা হয়েছে এটা হলো 3 কার্বন বিশিষ্ট চক্র, এখানে পীড়ন অনেক বেশি 60 ডিগ্রি, ঠিক আছে। সো এখানে বেয়ার স্ট্রেন অনেক বেশি, আমরা বলতে পারি বেয়ার স্ট্রেন অনেক বেশি। এই বেয়ার স্ট্রেনের কারণে এটা ভেঙে যাবে, ভেঙে হলো 30, এই যে এরকম একটা যৌগ গঠিত হলো, ঠিক আছে। আচ্ছা, এরকম যদি হয় তাহলে আমাদের অ্যাসিন্টো কৌশলের মতো হয়ে যায়। আচ্ছা, এখন আসো আরেকটা বিষয় আমরা বিবেচনা করতে পারি, আমি একটু যদি ক্লিয়ার করি, আরেকটা কৌশল আমরা আরেকটা ওয়ে আমরা বিবেচনা করতে পারি। আসো সেই কৌশলটা কি আমি নিচে দেখাচ্ছি তোমাদের, একটু তাকাও। এ হলো একটা 28 থেকে 29, 29 থেকে 30। আর একটা কৌশল হলো এই যে এটা, এটা একটু খেয়াল করো, এটা সম্পর্কে আমি আবার বলবো। আচ্ছা, অ্যাসেন্টো কৌশল তো একটু আগে দেখিয়েছিলাম তোমাদের, এই যে বামের এখানে। এখন আসো এই যে এই বিক্রিয়াটাতে ঘটার ক্ষেত্রে কি ঘটে, এই যে সেটা আসো। এই এটা হলো এসএনআই কৌশল, এই যে ইন্টারনাল নিউক্লিওফিলিক, এটা হলো ওই যে বলছি আমরা যে সাবস্টিটিউটেড বেঞ্জিনিং ওরই যে নিউক্লিওফিলিসিটিটা ধর্মটা বেড়ে যায় কি থাকলে, ইলেকট্রন দানকারী গ্রুপ থাকলে। এটা তো এখানে দেখতেই পেলা 28 থেকে 29 এক যে ইন্টারমিডিয়েট এবং হলো 30, এটা হলো ওকে। এখন আসো এখানে যদি আমরা আর একটু ভেঙে বলি, এই যে এক্সটার্নাল নিউক্লিওফিল যদি থাকে, এক্সটার্নাল নিউক্লিওফিলিক অ্যাটাকটা যদি ঘটে, হ্যাঁ, এক্সটার্নাল নিউক্লিওফিলিক অ্যাটাকটা ঘটলে আমরা কি পাই? আচ্ছা দেখো, এই যে তোমরা এখানে দুইটা স্টোরিকেমিস্ট্রিতে পড়ে আসছে এগুলা, থ্রিও আর ইরাইথ্রো দুইটা জিনিস, একটা হলো ই থ্রিও আর একটা হলো ইরাইথ্রো এসিটোলাইসিস। আচ্ছা, এটাকে আমরা বলছি থ্রিও ব্রোসাইলেট আর একটাকে বলছি ইরাইথ্রো এসিটোলাইসিস প্রোডাক্ট। এটা হলো থ্রিও এসিটোলাইসিস প্রোডাক্ট, মনে রাখবা। আমরা এখানে পাচ্ছি থ্রিও ব্রোসাইলেট থেকে থ্রিও এসিটোলাইসিস প্রোডাক্ট, হ্যাঁ। আচ্ছা, নিচেরটা তাকাও আবার, এই যে এটাও থ্রিও ব্রোসাইলেট থেকে আমরা পাচ্ছি থ্রিও এসিটোলাইসিস প্রোডাক্ট, হ্যাঁ। ওকে, আর এখানে যে আমাদের ইরাইথ্রো এসিটোলাইসিস প্রোডাক্ট একটা হচ্ছে, ওকে, এই যে দেখো, যদি এক্সটার্নাল নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, যদি এক্সটার্নাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অর্থাৎ অ্যাসেন্টো কৌশল যদি ফলো করে, তাহলে আমাদের প্রোডাক্ট কিন্তু হয় ইরাইথ্রো এসিটোলাইসিস প্রোডাক্ট, থ্রিওটা হয় না। এটা কি, এই যে দেখো ক্রস, এটা হয় না, এটা আমরা পাই না। যদি আমাদের এক্সটার্নাল নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, অর্থাৎ যদি আমাদের এসি টু ও এসি এটা যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পায়, তাহলে আমাদের প্রোডাক্টটা হয় ইরাইথ্রো। আর যদি খেয়াল করো, আর যদি ইন্টারনাল নিউক্লিওফিলিক অ্যাটাকটা হয়, যে ইন্টারনাল নিউক্লিওফিলিক অ্যাটাক অর্থাৎ সাবস্টিটিউয়েন্ট থাকার ফলে সাবস্টিটিউটেড বেনজিন রিং নিজেই যদি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, সেক্ষেত্রে আমরা পাই কি থ্রিও প্রোডাক্ট। তাহলে খেয়াল করো, তাহলে প্রোডাক্ট দেখে আমরা বলে দিতে পারছি আমাদের অ্যাটাকটা কিরকম অ্যাটাক। খেয়াল করো তো, আবার বলছি, যদি এক্সটার্নাল নিউক্লিওফিলিক অ্যাটাক হয় অর্থাৎ অ্যাসেন্টো কৌশল ফলো করে, তাহলে আমাদের প্রোডাক্ট হয় ইরাইথ্রো প্রোডাক্ট। আমি একটু পরেই বলছি ইরাইথ্রো কোনগুলোকে বলবা, থ্রিও কোনটাকে বলবা, সেটা আমি ধরিয়ে দিব। আচ্ছা, আর যদি আমাদের ইন্টারনাল নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, অর্থাৎ যদি ও এসি কাজ করার সুযোগ না পায়, নিউক্লিওফাইল হিসেবে এখানে কাজ করা তার ধর্মটা প্রদর্শনের সুযোগ না পায়, বেনজিন চক্রটাই নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাবো হলো থ্রিও প্রোডাক্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আবার ক্লিয়ার করি, যদি অ্যাসেন্টো কৌশল ফলো করে তাহলে আমরা পাবো ইরাইথ্রো প্রোডাক্ট, আর যদি এসএনআই কৌশল ফলো করে তাহলে আমরা পাবো থ্রিও প্রোডাক্ট। এখন ইরাইথ্রো হলো মেসোলাইক, ঠিক আছে, তোমরা মেসো যৌগ জানো। এই যে ধরো আমি যদি এরকম একটা গ্রুপ বিবেচনা করি, এই যে এরকম ধরো এরকম একটা এই এই এই, আবার ধরো এই এই এই, ধরো এখানে আছে এমি, এখানেও আছে এমি, এখানে আছে এইচ, এখানে আছে এইচ, এটাও ধরো এইচ, এটাও ধরো এইচ, এই যে পেলাম। আবার এখানেও ধরো এইচ, এটা ধরো এইচ, লেখা খুবই মুশকিল এটা আজকে। এই এটা একটা এইচ, এখানেও আমরা একটা এইচ দিলাম। ওকে ওকে,
এই যৌগটা যদি হয়, যেমন এটা তুমি যদি এটাকে পুশ করো, ধরো সামনের কার্বনটাকে পুশ করো, তাহলে দেখো প্রত্যেকটা গ্রুপ প্রত্যেকটার উপরে পড়ে যাচ্ছে, সেম সেম গ্রুপ। মিথাইল মিথাইলের উপরে পড়ছে, বামের হাইড্রোজেন বামের হাইড্রোজেনের উপর পড়ছে, ডানের হাইড্রোজেন ডানের হাইড্রোজেনের উপর পড়ছে। কোন যৌগে যদি আমরা এরকম অবস্থা দেখতে পাই, সহর্ষে যদি আমরা এরকম পাই, তাহলে আমরা এটাকে বলি মেসো যৌগ, তাই না? ওকে, এখন ইরাইথ্রো এটা একটা মেসো যৌগ, ক্লিয়ার? ওকে, ইরাইথ্রো হলো এই যে মেসো, MESO, এটা হলো মেসো যৌগ। ওকে, মেসো এরকম স্ট্রাকচার হলে আমরা এটাকে বলি মেসো। ইরাইথ্রো কোনগুলাকে বলে? মেসো লাইক, মেসোর মতো যেগুলা সেগুলাকে বলে ইরাইথ্রো, ঠিক আছে? এখন খেয়াল করো তো, আমি যদি এই মিথাইলটাকে মুছে, এই মিথাইল আমি যদি ইরেজ করে দিই, খেয়াল করো তো, আমি এই মিথাইলটাকে মুছে দিলাম, এই যে মুছে দিলাম। ওকে, মিথাইলটাকে মুছে দিলাম। এখন যদি আমি এই জায়গাটা একটা বেনজিন চক্র দেই, কি দেই? একটা বেনজিন চক্র। আসো, আমি যদি একটা বেনজিন চক্র দেই, ধরো এই জায়গাটা একটা বেনজিন চক্র দিয়ে দিলাম। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি বেনজিন চক্রকে আমি পিএইচ দিয়ে লিখলাম, পিএইচ। বড়ই মুশকিল, আমি তো ঘোরাতে পারছি না। ওকে, পি, ওকে, এই যে পিএইচ দিয়ে দিলাম। হ্যাঁ, পিএইচ মানে কি? বেনজিন চক্র, ফিনাইল গ্রুপ দিয়ে দিলাম। তাহলে এরকম যদি হয় যোগটা যে মেসোলাইক, হুবহু সেম গ্রুপ না, বাট বড় গ্রুপ বড়, এখানে পিএইচ বড় গ্রুপ, এই কার্বনে মিথাইল গ্রুপ বড় গ্রুপ, ঠিক আছে? তাহলে তুমি যদি এখন এটাকে পুশ করো, তাহলে এখন তুমি পেয়ে যাবে এটা কি একটা, এটাই হলো ইরাইথ্রো। এখন এটার নামই হয়ে যাবে কি? ইরাইথ্রো। হ্যাঁ, ওকে, এটাই হয়ে যাবে ইরাইথ্রো। ওকে, এটাকে আমরা বলি ইরাইথ্রো। এই যে IRYTHRO, THRO, এটাকে ইরাইথ্রো। ইরাইথ্রো কোনগুলো? যেগুলো মেসোলাইট, এটা ইরাইথ্রো, ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচারটা খেয়াল করো। এই যে তুমি যদি এখন পুশ করো, সাবস্টিটিউটেড বেনজিন রিংটা হলো OS এর দিয়ে পরে, মিথাইল গ্রুপ মিথাইলের উপর পরে, এইচ এর উপর পরে, তাহলে এটা হলো একটা ইরাইথ্রো প্রোডাক্ট, ঠিক আছে? কখন তুমি ইরাইথ্রো প্রোডাক্ট পাবা? যখন হলো অ্যাসেন্ট টু কৌশল ফলো করে, ক্লিয়ার? আর কখন তুমি হলো থ্রিও প্রোডাক্ট পাবা? ইরাইথ্রো থ্রিও কোনটা? যদি তুমি একটা চেঞ্জ করে দাও, ধরো এই যে মিথাইলটাকে এখানে নিয়ে আসলা, এই মিথাইলটাকে এখানে নিয়ে আসলা, হাইড্রোজেনটাকে উপরে নিয়ে গেলা, তাহলে এটা হয়ে যাবে ইরাইথ থ্রিও, ঠিক আছে? এই যে দেখো, এটা হলো থ্রিও প্রোডাক্ট। এই যে খেয়াল করো, এই হাইড্রোজেন চেঞ্জ হয়ে গেছে, ওএসি, যেটা যখনই আমরা একটু ডেভিয়েশন করে দেবো, অর্থাৎ ইরাইথ্রো বা মেসো যখন না হয়, তখন যে প্রোডাক্টটা পাবা সেটাই হলো তোমার থ্রিও। এই যে এটা হলো থ্রিও। এই যে দেখো, এখন হলো এটা গিয়ে হলো কোন জায়গায় পড়ছে? কারো উপরে পড়ছে না, একদম পুরো উল্টা। তুমি যদি উল্টে দাও, হ্যাঁ, এটাকে যদি ঘুরিয়ে দিই আমরা, দেখো এর বেনজিন চক্র পড়বে ওএস এর উপর, হাইড্রোজেন পড়বে মিথাইলের উপর, মিথাইল পড়বে হাইড্রোজেনের উপর। তাহলে উল্টে দিলে একটা যদি ঘুরিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে হলো কি? থ্রিও। ইরাইথ্রো থ্রিও তোমরা এগুলো পড়ে আসছো স্টোইকিওমেট্রিতে, আমি এখানে এত ডিটেলস বলার দরকার নেই, আমি শুধু একটু ধরিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম কি? যদি আমরা অ্যাসিন্টু কৌশল ফলো করি, তখন আমরা পাই হলো ইরাইথ্রো প্রোডাক্ট। আর যদি আমরা হলো ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন SNI কৌশল ফলো করি, তখন আমরা পাবো হলো থ্রিও প্রোডাক্ট। ওকে, এখন আমরা তাকাও তো একটু, আমি এগুলো সব মুছে পরিষ্কার করি, আসল জায়গাটায় ফিরে আসি। ওকে, এখানে দেখো কি ঘটে। এই যে অ্যাসেন্ট টুতে আমরা জানি যে নিউক্লিওফাইল আইসা হলো, এই যে নিউক্লিওফাইল এসে হলো লিভিং গ্রুপের বিপরীত দিক থেকে এসে অ্যাটাক করে। হ্যাঁ, এই যে দেখো, খেয়াল করো, OBS হলো আমাদের লিভিং গ্রুপ, এটা হলো আমাদের লিভিং গ্রুপ, আর এই OSE হলো আমাদের নিউক্লিওফাইল। এই যে নিউক্লিওফাইল আসা রিঅ্যাকশন সেন্টারের কার্বনকে অ্যাটাক করছে, সেকেন্ডারি কার্বন যেটা, সেই কার্বনকে অ্যাটাক করছে। OBS যেই পাশে আছে তার বিপরীত দিক থেকে এসে।
ফলে ট্রানজিশন স্টেটটা হলো, ট্রানজিশন স্টেট থেকে আমরা জানি আলটিমেটলি প্রোডাক্ট হয়, এবং আমরা জানি বিক্রিয়ার কনফিগারেশন কি হয়, বিক্রিয়কের কনফিগারেশন উল্টে যায়। এই যে এটা দেখো ওবিএস নিচে ছিল, এটা তখন ওএসি উপরে চলে আসছে, এই যে ওএসি উপরে, আর মিথাইল গ্রুপ ছিল এখন বামে, এটা চলে আসবে এই যে এখানে চলে আসবে, আর হাইড্রোজেন এখানে চলে আসবে, এই যে এটা। তাহলে তুমি যখন এটার সাথে এটা পুশ করবে, এই যে অ্যাসেন্টু কৌশলের যে মূল যে কথাগুলা, ওইটা দেখো এখানে প্রোডাক্ট হয়, আমরা প্রোডাক্ট কিরকম পাচ্ছি, ইরাইথ্রো প্রোডাক্ট। ক্লিয়ার? ওকে, এখন আসো, যদি আমাদের হলো এখানে এক্স এর জায়গায় মিথাইল গ্রুপ থাকে, এই যে এক্স এর জায়গায়, এটা কখন ঘটবে, যদি এক্স এর জায়গায় NO2 গ্রুপ থাকে। আবার বলে নিচ্ছি, এটা হবে যদি এক্স এর জায়গায় NO2 গ্রুপ থাকে, এই যে NO2, লেখাটা খুবই কষ্ট হচ্ছে আজকে আমাদের, NO2, এক্স এর জায়গায় যদি NO2 গ্রুপ থাকে, অর্থাৎ গ্রাফের ডান দিকে যে গ্রুপগুলো আছে, এটা থাকলে হলো SN2 কৌশল ফলো করে, ইরাইথ্রো প্রোডাক্ট পাই আমরা। আর যদি এক্স এর জায়গায়, এই যে এখানে দেখো এক্স এর জায়গায় যদি হলো MEO থাকে, এই যে এটা, এই গ্রুপ যদি থাকে MEO, এই যে ইলেকট্রন দানকারী গ্রুপ যদি থাকে, তখন হলো ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন প্রবণতা বেড়ে যায়। সেক্ষেত্রে হয় কি, এই গ্রুপ ইলেকট্রন দানের মাধ্যমে, এই গ্রুপ ইলেকট্রন দানের মাধ্যমে রিঅ্যাকশন সেন্টার পর্যন্ত প্রভাবটা চলে আসে। ঠিক আছে, প্রভাবটা চলে একটা চাক্রিক একটি কাঠামো সৃষ্টি হয়। কি কাঠামো? চাক্রিক কাঠামো সৃষ্টি হয়। ঠিক আছে, এখন এই চাক্রিক কাঠামো সৃষ্টি হওয়ার পর, যেহেতু এখানে এখানে কি, এখানে হলো বেয়ার স্ট্রিংটা অনেক বেশি, ফলে আবার চাক্রিক কাঠামোটা ভেঙে যায়, ভেঙে তখন এখানে হলো ওএসসি এখান দিয়ে ঢুকে পড়ে, এই যে বন্ধনটা ভেঙে যায়, ভেঙে কে টেনে নিবে, যেহেতু বেঞ্জিন চক্রের উপর পজিটিভ চার্জ আছে, এই যে এই বন্ধনটা ভেঙে, এই যে এই বন্ধনটা ভেঙে এখানে হবে একটা পজিটিভ চার্জ, আর এই যে এখানে একটা পজিটিভ চার্জ, আর এখানে হবে নেগেটিভ চার্জ। আমরা জানি একটা বন্ধন ভাঙলে এক জায়গায় পজিটিভ, এক জায়গায় নেগেটিভ, এই কার্বনে পজিটিভ, এই কার্বনে নেগেটিভ। ঠিক আছে, এই নেগেটিভের মাধ্যমে আবার যে ডাবল বন্ধন যেখানে যেটা ছিল সেটা ফেরত যাবে, আর এখানে হলো এই পজিটিভের সাথে ও এসিটা হলো কি করবে, যুক্ত হয়ে যাবে, যেটা কিসের প্রভাবে হলো, ইন্টারনাল নিউক্লিওফিলিক প্রভাবের কারণে হলো এরকম একটা চাকরি কাঠামো সৃষ্টি হলো। ঠিক আছে, এই চাকরিক ফেনোনিয়াম আয়ন, চাকরিক ফেনোনিয়াম আয়ন ইন্টারমিডিয়েটটা সৃষ্টি হবে। এটা হলো এসএনআই এর বৈশিষ্ট্য। ঠিক আছে, এখন এই এসএনআই কৌশলটা কখন ফলো করে, যখন হলো ইলেকট্রন দানকারী গ্রুপ থাকে, এই যে MEO। ঠিক আছে, আর যদি ইলেকট্রন গ্রহণকারী গ্রুপ থাকে, তাহলে হলো SN2 কৌশল ফলো করে আমরা পাই হলো ইরাইথ্রো প্রোডাক্ট। আর এখানে পাচ্ছি আমরা কি 3O প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এসএনআই কৌশল ফলো করলে আমরা পাই হলো 3O প্রোডাক্ট, আর SN2 কৌশল ফলো করলে আমরা পাবো হলো ইরাইথ্রো প্রোডাক্ট। ওকে, আচ্ছা, এবার আসো আমরা আরেকটু নিচে যাই। ইরাইথ্রো 3O আমরা বললাম। ওকে ওকে, এবার আসো আমরা জায়গায়, আচ্ছা, দ্য টু অল্টারনেটিভ এসিটোলাইসিস প্রোডাক্টে 32 এবং 33, এই যে দেখো এখানে হলো ইরাইথ্রোটা হলো 32, আর এই 33 হলো 3O। 30 বিং ডায়াস্টেরিওমার্স, নট মিররিমেস, নট সুপারইম্পোজ, এরা দুইজন হলো পরস্পরের ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার তোমরা জানো মিররিমেজও হবে না, সুপারইম্পোজেবল হবে না। এটা দেখো একটা আরেকটা 32 এবং 33 একে অপরের মিররিমেজও না, এটার সাথে এটা ফেলতেও পারবা না, একটাকে আয়না রাখলে একটা পাওয়া যাবে না, এবং সুপারইম্পোজেবলও না। ডায়াস্টেরিওমার। ওকে, আচ্ছা, এখন আসো, এই যে আমরা এখানে এখানে চলে আসি রিলেটিভ ইলস এস্টিমেটেড, এবং তাদের যে কম্পারেটিভ বা তুলনামূলক যে প্রোডাক্টের উৎপাদ যে পাই আমরা, সেটা এখন আমরা বলছি। এই যে খেয়াল করো, যে এই গ্রুপ হিসেবে যদি আমাদের, এই যে গ্রুপ হিসেবে যদি আমাদের প্যারানাইট্রো গ্রুপ থাকে, এই যে এই গ্রুপটা যদি থাকে, এই যে এটা যদি থাকে, তাহলে আমরা বলতে পারি বিক্রিয়াটা হলো SN2 কৌশল ফলো করবে। এই যে পার্সেন্টেজ অফ 3O, 3O কখন পাই আমরা, যখন হলো আমাদের SNI হয়। SNI হিসেবে যদি হয়, SNI এফেক্ট 3O, পার্সেন্টেজ অফ 3O, তাহলে দেখো তো নাইট্রো গ্রুপ যদি থাকে, তখন হলো আমাদের SNI কৌশল ফলো করার প্রোডাক্ট পাবো হলো মাত্র 1%। ঠিক আছে, ইল হলো মাত্র 1%, তাহলে 99%ই কি আমাদের 3O প্রোডাক্ট, ইরাইথ্রো প্রোডাক্ট। ইরাইথ্রো প্রোডাক্ট কখন পাইবো আমরা, যখন SN2 কৌশল ফলো করে। তাহলে আমরা বলতে পারি এই যে প্যারানাইট্রোর জন্য আমরা হলো আসলে SN2 কৌশল পেলাম। 3O প্রোডাক্টের পরিমাণ হলো মাত্র 1%, তাহলে 99% হলো ইরাইথ্রো প্রোডাক্ট। একটু আগে দেখেছি ইরাইথ্রো প্রোডাক্ট কখন পাওয়া যায়, যখন হলো SN2 কৌশল ফলো করে। হ্যাঁ, ওকে, তাহলে তুমি কি শিখলা, যদি আমাদের প্রতিস্থাপক হিসাবে NO2 থাকে, তখন আমাদের এই 3O প্রোডাক্ট পাই 1%, তাহলে 99% হলো ইরাইথ্রো প্রোডাক্ট। ইরাইথ্রো প্রোডাক্ট কখন পাবো, যখন কৌশলটা হবে SN2। কোন কৌশল? SN2 কৌশলে, যে SN2। হ্যাঁ, ওকে, SN2 কৌশল, SN2। তাহলে আমরা শিখে গেলাম যে এই যে নাইট্রো গ্রুপ দিবে হলো SN2। আচ্ছা, আর খেয়াল করো তো, যদি আমাদের প্যারামিথক্সি গ্রুপ থাকে, তাহলে হলো ইরাই 3O প্রোডাক্ট হলো 100%। ঠিক আছে,
কোনো ইরাইথ্রো প্রোডাক্ট পাওয়া যায় না, তার মানে কোনো SN2 বিক্রিয়া ঘটে না। এই ক্ষেত্রে হলো কোনটা? SNI। এটা হলো SNI, এই যে ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটা হয়। ঠিক আছে, নেবারিং গ্রুপ পার্টিসিপেশনের মাধ্যমে এটা হয়। তাহলে বুঝে গেলাম। তাহলে ক্লিয়ার করো তো, এই যে মেটাক্লোর আমরা গ্রাফে দেখে আসছিলাম, এইটুকু পর্যন্ত হলো SN2। এইটুকু পর্যন্ত SN2 কৌশল ফলো করে আমরা দেখতে পেলাম। আর এগুলোর জন্য এইগুলোর জন্য হলো আমাদের এই যে SNI কৌশল ফলো করে, মোস্টলি SNI কৌশল। ঠিক আছে, দুইটা তুলনামূলক। এই যে দেখো 88%, তাহলে 12% কি SN2 প্রোডাক্ট, 88% SNI। যখন প্যারা মিথাইল গ্রুপ থাকবে তখন 88% হলো SNI, তাহলে 12% হলো SN2। তাহলে বেশি কোনটা? SNI। এই জন্য আমরা বলে দিই যে এই গ্রুপ থাকলে SNI কৌশল ফলো করবে। ঠিক আছে, আর যেমন প্যারা মিথাইল গ্রুপ যদি থাকে তাহলে 68% হলো SNI প্রোডাক্ট, তাহলে SN2 প্রোডাক্ট কত? 32%। তাহলে কোনটা বেশি? 68। এই জন্য আমরা বলে দিই এই গ্রুপ থাকলে SNI কৌশল ফলো করবে। ক্লিয়ার? তাহলে এগুলো হলো ইলেকট্রন কি দানকারী গ্রুপ, ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ERG আমরা বলি এগুলোকে, ERG। হ্যাঁ, ERG ইলেকট্রন রিলিজিং গ্রুপ। তাহলে ERG যদি থাকে আমরা বলতে পারছি হলো এরা হলো কোন কৌশল ফলো করে? SNI কৌশল। আর এরা হলো EWG, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এগুলো হলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই যে এগুলো। হ্যাঁ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে আমরা বলছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে SN2 কৌশল ফলো করবে, যেগুলো হলো গ্রাফের ডান পাশে আছে। আর ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকলে এগুলো হলো SNI কৌশল ফলো করবে, যেটা হলো গ্রাফের বাম পাশে আছে এবং কনকেভ আপওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের মূল কথা হলো এই স্টাডি থেকে আমরা বুঝে গেলাম যে কোন গ্রুপ থাকলে মেকানিজম কোনটা হবে। ঠিক আছে, তাহলে এই যে ডেভিয়েশন ঘটছে একটা কৌশল থেকে আরেকটা কৌশলে যাচ্ছে, সেটাকে আমরা বলছি কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন। তাহলে কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন বলতে আমরা বুঝতেছি যে কিছু কিছু গ্রুপের জন্য বিক্রিয়ার কৌশলটা SN2 কৌশল, কিছু কিছু গ্রুপের জন্য বিক্রিয়াটা হলো SNI কৌশল। কোন গ্রুপের জন্য SN2 কৌশল? যারা হলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কোন গ্রুপের জন্য SNI কৌশল? যারা হলো ইলেকট্রন রিলিজিং গ্রুপ, দানকারী গ্রুপ। ঠিক আছে, ওকে, সেটাই আমরা বলছি। ঠিক আছে, ওকে, এইটুকু পর্যন্ত গেলাম। এখন আসো আমরা এরপরে সামারিটা যাই। নিচে কি লিখেছে একটু ধরে দিয়ে আমি শেষ করে দেই, তাহলে পুরো জিনিসটা তোমার মাথায় চলে আসবে। ওকে, এবার আসো এই যে নিচে এই জায়গাটা আমরা একটু বলে দিচ্ছি, এই যে খেয়াল করো এখানে আলটিমেট সামারি কি বলেছে ওরা, এই যে এটা কোন গ্রুপের জন্য কি হবে সেটা বলে দিয়েছে। দেখেছো, এই যে এই প্যারামিথক্সি গ্রুপ, প্যারামিথক্সি গ্রুপ 100% এসিটোলাইসিস ভায়া ইন্টারনাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যাটাক MEOC6H4 when MCl just coming onto the straight line, M metachloro জন্য just coming into the straight line, এর জন্য হলো 12% প্রোডাক্ট পাওয়া যায়। ঠিক আছে, 12%, এই যে 12% হলো SNI, তাহলে 88% হলো SN2 প্রোডাক্ট। ঠিক আছে, এই জন্য আমরা বলছি বিক্রিয়াটা SN2 কৌশল ফলো করে। ঠিক আছে, ওকে। When simple Hammett plot exhibits an upward deviation that is concave upward in figure 3.6, then this can usually be taken as evidence of the change in overall reaction pathway। এই যে SN2 থেকে SNI যাচ্ছে, as the nature of the substituent is varied, কারণ সাবস্টিটিউয়েন্টের নেচার কি হয়ে যাচ্ছে? পরিবর্তিত হয়ে যাচ্ছে। দ্যাট আ চেঞ্জ অফ দ্য রিঅ্যাকশন পাথওয়ে। তাহলে সাবস্টিটিউয়েন্টে যদি ইলেকট্রন গ্রহণকারী থেকে ইলেকট্রন দানকারী প্রবণতায় যায়, তাহলেই হলো বিক্রিয়ার কৌশলটা চেঞ্জ হয়ে SN2 থেকে SNI তে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে upward deviation is reasonable enough in 13.6 there is at the point where departure from the linearity occurs, যখন লিনিয়ারিটি থেকে ডিপারচার ঘটে অর্থাৎ বাঁকা হয়ে যাচ্ছে, nothing to prevent the initial SN2 pathway, কিছুই হলো ইনিশিয়াল SN2 পাথওয়েটাকে প্রিভেন্ট করতে পারছে না from continuing to operate along with the dotted extrapolation। ডট এক্সট্রাপোলেশনটাকে আমরা বাম দিকে যে এক্সট্রাপোলেট করছি ডট লাইন দিয়ে, সেটাই বলছে any change to a new pathway must offer a less demanding and hence faster necessarily upward curving alternative, or of course the initial pathway would continue the prevail and no departure from the original straight line। তখন অরিজিনাল স্ট্রেট লাইনে ফেরত আসার কোনো সুযোগ থাকে না, কারণ কি গ্রুপগুলো তার ধর্ম চেঞ্জ করে ফেলেছে। সে হলো ইলেকট্রন গ্রহণকারী ধর্ম থেকে ইলেকট্রন দানকারী ধর্মতে চলে যাচ্ছে, ফলে রিঅ্যাকশন পাথটা কিছুতেই আর SN2 পাথে থাকতে পারছে না, বরঞ্চ স্ট্রেট লাইন থেকে ডেভিয়েশন হয়ে, স্ট্রেট লাইন আর ফেরত আসছে না, স্ট্রেট লাইন থেকে ডেভিয়েশন হয়ে কনকেভ আপওয়ার্ড হয়ে যাচ্ছে, স্ট্রেট লাইন থেকে দূরে সরে যাচ্ছে, মানে বিক্রিয়াটা SN2 কৌশল থেকে দূরে সরে যাচ্ছে এবং দূরে সরে করে নতুন পাথে ফলো করছে। সেই নতুন পাথটা হলো SNI পাথ। ঠিক আছে, তাহলে আমরা হলো এই বিক্রিয়ায় কিভাবে যে একটা কৌশল থেকে আরেকটা কৌশলে ডেভিয়েশন হচ্ছে কি কারণে, সেটা আমরা রো ভ্যালু দিয়ে
এবং এই হ্যামেট ইকুয়েশন ইউজ করে আমরা সুন্দর মতো বলে দিতে পারছি যে কিভাবে বিক্রিয়াটা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কনকেভ কনকেভ আপওয়ার্ড ডেভিয়েশন নিয়ে কথা বললাম। নেক্সট যেতে আমরা হলো কনকেভ ডাউনওয়ার্ড ডেভিয়েশন নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।